আসসালামু আলাইকুম। শুক্রবার মার্কেট বন্ধ। তো আমি এস আলমের যে কয়েকটা ব্যাংক শেয়ার বাজারে লিস্টেড আছে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা আপনারা শুনবেন। বিশেষ করে যারা ব্যাংক সেক্টরে বিনিয়োগ করছেন, ভিডিওটা তাদের জন্য। এখানে আসলে কয়েকটা ব্যাংক এখানে শেয়ার বাজারে তাদের লিস্টেড নেই, যেমন পদ্মা ইসলামী ব্যাংক যেটা সেটা, এবং বাংলাদেশ কমার্স ব্যাংকও লিস্টেড নেই শেয়ার বাজারে। পদ্মা ব্যাংক তো তাদের টাকা গতকালকে 700 কত কোটি টাকা জলবায়ু ফান্ডের ছিল, ওটা তারা দিতে পারবে না। এটা আমাদের এই যে জগন্নাথ চৌধুরী উপদেষ্টা উনি সরাসরি বলে দিয়েছে। আসলে আমি ওই ব্যাংক নিয়ে বলতে চাচ্ছি না, যেহেতু পদ্মা ব্যাংকও লিস্টেড না আর বাংলাদেশ কমার্স ব্যাংকও লিস্টেড না। আমি আসলে যেগুলা শেয়ার মার্কেটে লিস্টেড, আমি সেই ব্যাংকগুলো নিয়ে একটু কথা বলি। এর মধ্যে ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এই দুটো ব্যাংক মোটামুটি ভালো অবস্থা আছে এই মুহূর্তে। 5 তারিখের পরে যখন সরকার পতন হয়েছে, বিগত সরকার সর্বপ্রথম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ যেটা সেটা ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তো এই মুহূর্তে ওই দুটো ব্যাংক ভালো আছে। যারা ওইখানকার বিনিয়োগকারী আছেন এক্সিম ব্যাংকের এবং ইসলামী ব্যাংকের, তারা মোটামুটি সেফ জোনে আছেন। সরকার বারবার অর্থ উপদেষ্টা এম মনসুর সাহেব যে 10টা ব্যাংকের কথা বারবার বলতেছে, যে দেউলিয়া হওয়ার পথে 10টা ব্যাংক। এর মধ্যে কিন্তু তারা নাম বলতেছে না, কোন 10টা ব্যাংক দেউলিয়া হওয়ার পথে এটা বলতেছে না। তো ধারণা করা যায় সবচেয়ে বেশি ক্রাইসিসে অবস্থা আছে ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকও ক্রাইসিসে আছে, কিন্তু গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, এই দুইটা ব্যাংক সবচেয়ে বেশি ক্রাইসিসে আছে। আর এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি ক্রাইসিস হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক। গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিস্থিতি এমন যে তারা তাদের গ্রাহকদেরকে কোনো টাকা দিতে পারে না, ক্যাশ টাকা দিতে পারে না। সম্ভবত সিলেটে কিছুদিন আগে তারা ব্রাঞ্চ বন্ধ করে দিয়েছে, এবং ঢাকা হেড অফিসেও লোকজন গিয়ে মারামারি কাটাকাটি অনেক কিছু করলো, কিন্তু তারা ক্যাশ টাকা দিতে পারলো না। ইউনিয়ন ব্যাংকেরও সেম অবস্থা। যদিও এদের এই 4টে ব্যাংকেরই এই মুহূর্তে পরিচালনা, মানে এস আলমের যে গ্রুপের কাছে ব্যাংকগুলো ছিল, এই 4টে ব্যাংক, ওটার পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে, নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ দেওয়া হয়েছে। এটা ভালো দিক। তবে এখন যেহেতু ব্যাংকগুলোর এত করুণ দশা, তাদের আসলে পরিস্থিতিটা কোন দিকে যায় এটা হচ্ছে সবচেয়ে মানে চিন্তার বিষয়। এখন এখানে যারা বিনিয়োগকারী আছেন তারা আসলে কি করবেন? আমি মনে করি যারা শেয়ার মার্কেটে ব্যাংকের এই শেয়ারগুলো যাদের হাতে আছে, এই যেমন আমি সোশ্যাল ইসলামী ব্যাংকের কথা বলি, গতকালকে একজন মহিলা 12 লাখ টাকা না 13 লাখ টাকার জন্য হেড অফিসে আসছে ঢাকাতে, এটা ভিডিও আছে, সম্ভবত চ্যানেল আইতে দেখছিলাম। ওনার সাথে মারামারি পর্যন্ত হয়েছে, 12 লাখ টাকা ওনার দিবে না, তাদের কাছে টাকা নাই, বলতেছে আপনি গিয়ে বাংলাদেশ ব্যাংকে বলেন। সো এই হচ্ছে অবস্থা। এখন এখানকার সাধারণ বিনিয়োগকারীরা আসলে কি করা উচিত? বিশেষ করে গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, এই দুইটা ব্যাংকের দুঃখজনক হলে সত্য, এই দুইটা ব্যাংক কিন্তু মার্কেটে ভালো প্লে করতেছে, ভলিউম অনেক বেশি হচ্ছে, কিন্তু এই দুটো ব্যাংকের অবস্থা, আর্থিক অবস্থা খুবই খারাপ। আমি তাদের এই কয়েকটা ব্যাংকের, ইসলামী ব্যাংক ঘরানার যে কয়েকটা ব্যাংক আছে ইসলামের কাছে ছিল এতদিন, 5 তারিখের আগ পর্যন্তই, প্রায় প্রত্যেকটা ব্যাংকেরই শর্ট টার্ম লোন এবং লং টার্ম লোন হিউজ পরিমাণে। ইসলামী ব্যাংকেরতে আছে সম্ভবত 21,000 কোটি টাকা সম্ভবত লং টার্ম লোন আছে ইসলামী ব্যাংকের। তো আমি মনে করি এই ব্যাংকগুলো যদি দেউলিয়া হয়ে যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা এই ব্যাংকের টাকা রাখছেন। এই ব্যাংকে যাদের টাকা আছে, আপনার যদি 10 কোটি টাকা থাকে, আপনি কিন্তু 2 লাখ টাকা পাবেন ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়। অথবা আপনার যদি 2 লাখ টাকা থাকে, 3 লাখ টাকা থাকে, আপনি 2 লাখ টাকা পাবেন। মানে বিমা করা আছে আপনার 2 লাখ টাকা, যেটা আগে 1 লাখ টাকা ছিল, এখন সেটা 2 লাখ টাকা করা হয়েছে। সো আপনাদের যদি এই ব্যাংকে কারো যদি ফিক্সড ডিপোজিট থাকে এই ব্যাংকগুলোতে, বিশেষ করে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলোতে যদি আপনাদের কারো কোনো বিনিয়োগ থাকে, যেমন আপনারা ফিক্সড ডিপোজিট করছেন অথবা এফডিআর করে রাখছেন, অথবা কি বলে এই মান্থলি যে ইয়েটা আছে না ডিপিএস, মাসে 1,000 2,000 টাকা করে আপনারা রাখেন,
আমি মনে করি এইখান থেকে বের হয়ে যাওয়াটা উত্তম। ব্যাংক কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবার বলতেছে যে আপনারা টাকা উঠাবেন না, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। আবার উনিই বলতেছে 10টা ব্যাংক কিন্তু দেউলিয়া হওয়ার পথে। আপনারা বিষয়টা বুঝতে হবে। একদিকে উনি বলতেছে যে আপনারা টাকা উঠাবেন না, কোনো সমস্যা নাই, রিস্ক নাই, আমরা 2 লাখ টাকা বিমা করে রাখছি। 2 লাখ টাকা তো, আরে ভাই 2 লাখ টাকা তো হচ্ছে 10 লাখ টাকা থাকলে আপনি আমাকে 2 লাখ টাকা দেবেন। 10 কোটি টাকা থাকলেও আপনি ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আপনি 2 লাখ টাকা দেবেন। এটা উনি কিন্তু এটা বোঝানোর চেষ্টা করতেছে। তো আমার কথা হচ্ছে আপনাদের যদি ডিপিএস এবং ফিক্সড ডিপোজিট থাকে, আপনারা ওখান থেকে কিভাবে বের হয়ে আসবেন, এটা হচ্ছে মূল বিষয়। ওখান থেকে বের হওয়াটা মূল বিষয়। এটা হচ্ছে যারা সরাসরি ব্যাংকে টাকা রাখেন। আর যারা ব্যাংকে শেয়ার কিনে রাখছেন, যারা শেয়ার মার্কেটে যেহেতু ব্যাংকগুলো লিস্টেড, আপনারা যারা এই ব্যাংকে শেয়ার কিনে রাখছেন, যদি বাই চান্স খবর আসে যে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার, গ্লোবাল ইসলামী ব্যাংক অন্য কোনো ব্যাংকের সাথে মার্জ করে দেবে, অথবা ইউনিয়ন ব্যাংক অথবা সোশ্যাল ইসলামী ব্যাংক অন্য কোনো ভালো একটা ব্যাংকের সাথে মার্জ করে দেবে, আপনার শেয়ারের দাম যদি এখন থাকে 60 টাকা, এই খবর আসার সাথে সাথে ওটা হয়ে যাবে 60 টাকা। আপনার শেয়ার হয়তো চলে যাবে না, আপনার যেহেতু এখানে লিস্টেড আছে তারা পাবলিক লিমিটেড কোম্পানি, ব্যাংক হয়তো চলে যাবে না, দেউলিয়া হয়ে গেলেও বা অন্য ব্যাংকের সাথে মার্জ করে দিলেও আপনার শেয়ারের ভ্যালু কমে যাবে, অনেক কমে যাবে। এমনিতে তো কমে আছে সবগুলা, আরও কমে যাবে। সো আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন। এবার আসেন অন্য একটা বিষয় নিয়ে কথা বলি। এই এসালমের কাছে যে ব্যাঙ্কগুলো ছিল, এই প্রত্যেকটা ব্যাংক কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিছে। আপনারা দেখবেন প্রায় সবগুলো ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক বা এরা যারা আছে বেশিরভাগই ক্যাশ ডিভিডেন্ড দিছে। কিন্তু তাদের কাছে টাকা নাই, কিন্তু তাহলে তারা কিভাবে ক্যাশ ডিভিডেন্ড দিল, এই বিষয়টা জানার দরকার আছে। এই জিনিসটা হচ্ছে এরকম, ডিসেম্বরে যখন এদের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে, তখন সরকার অনেকগুলো টাকা ছাপাইছিল। টাকা ছাপাইটা নিউজ হয়েছিল প্রথম আলোতে। টাকা ছাপাই প্রায় 60, এখন বের হয়েছে এটা 60,000 কোটি টাকা ছাপাইছে। ছাপাই এই ব্যাঙ্কগুলোকে দেওয়া হয়েছে সবাইকে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার জন্য, যাতে ব্যাংক বুঝাইছে যে আমরা মানে ভালো আছি। তারা তখন অনেক কিছু হাইড করছে। বাংলাদেশ ব্যাংকে তারা ব্যবহার করে টাকাগুলো নিয়ে এসে বিনিয়োগকারীদেরকে তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তাদের তো ক্যাশ, ব্যাঙ্কগুলোর পরিস্থিতি এমন, ক্যাশ ডিভিডেন্ড তো দূরের কথা, ব্যাংকই থাকার কথা না, কিন্তু তারা এসালম সরকারকে, বাংলাদেশ ব্যাংকে ফোর্স করে, যেহেতু শেখ হাসিনার মানে আশীর্বাদ তুষ্ট এসালম, তারা বিনিয়োগকারীদেরকে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এখন কিন্তু সামনের দিনগুলোতে কিন্তু এই ব্যাংকগুলো ক্যাশ ডিভিডেন্ড দেবে, এটা আপনারা আশা করিয়েন না, কোনোভাবে আশা করবেন না। সামনের দিনগুলো এটা ট্রেড যদি করে উঠে যায়, জেড ক্যাটাগরি শেয়ারও ট্রেড করে অনেক টাকা কামাইতেছে, ওটা অন্য বিষয়। কিন্তু আপনি যদি ডিভিডেন্ড বেস যদি শেয়ারে আসেন, তাহলে এই ব্যাঙ্কগুলো থেকে, এই ব্যাঙ্কগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আশা করি। আর 60,000, সর্বশেষ 60,000 কোটি টাকা দিয়ে তো মুদ্রাস্ফীতিকে কোথায় নিয়ে গেছে, 14-15% নিয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। তো সুতরাং এসালমের এই ব্যাঙ্কগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। এছাড়া ব্যাঙ্কগুলো কী ব্যাঙ্ক আমি যদি আরেকবার বলি, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। হ্যাঁ, এগুলো হচ্ছে শেয়ার বাজারে লিস্টেড। আর শেয়ার বাজারের বাহিরে পদ্মা ব্যাংক আছে এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড আছে। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। সুতরাং এসালমের এই ব্যাঙ্কগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।